মুখরোচক, ভালো খান, সুস্থ থাকুন। ও শামু শাম রে, ঝড় বইয়ে দিয়েছিল 1976 সালে হংসরাজ। তো এই শুরু হলো আমার অনুশীলন। হংসরাজ করতে তো শুধু অভিনয়টা করে দিলাম তা তো না, আমাকে বাউল নাচ শিখতে হয়েছিল, আমাকে খমক বাজানো শিখতে হয়েছিল, আমাকে সাঁতার শিখতে, তখন আমি সাঁতার জানতাম না, সাঁতার শিখতে হয়েছিল। এই সব মিলিয়ে তারপরে হংসরাজের শুটিং, এবং তারপর তো ইতিহাস। আমার জীবনে এটাও একটা ব্যতিক্রমী ঘটনা যে আমি যখন ফুল স্টারডামে, তখন আমার মূল রোজগারটা ছিল কিন্তু ফাংশন করে টাকা পাওয়ার, বুঝলে। এরপরে 1978 সালে একটা বিধ্বংসী বন্যা হয়। পশ্চিমবঙ্গের ইতিহাসে ওই রকম বন্যা খুব কম হয়েছে। তখন সব কিছু তছনছ হয়ে যায়, এবং ওই সময় আমার কোনো রকম কোনো গানের অনুষ্ঠান হতো না। ফলে আমি তখন একদিকে তারকা, একদিকে তখন আমার বাড়িতে হাঁড়ি চড়ত না। বাংলা ছবি, বাংলা মধ্যবিত্ত সমাজ কখনোই বাংলা ছবিকে টিকিয়ে রাখতে পারবে না যদি না সিঙ্গেল স্ক্রিন থাকে। সিনে প্রেমীদের মধ্যে হঠাৎ করে আজকে বুধবার দিন দুপুর থেকে উত্তেজনা হলো তুঙ্গে। কেন? কারণ হংসরাজের 50 বছরের সেলিব্রেশন। এবং যখন এই খবরটা পেলাম, তখন যার সঙ্গে কথা না বললেই নয়, তার বাড়িতেই আজকে চলে এলাম। দাদা, প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করবো, 50টা বছর এবং হংসরাজের মতন একটা কালজয়ী সিনেমার আজ তোমরা সেলিব্রেশন করতে চলেছো। যদি তোমাকে একটু জানতে চাই যে হংসরাজের নেপথ্য কাহিনীর যদি কিছুটা বলা যায়। হংসরাজের নেপথ্য কাহিনী বলবার আগে একটা কথাই বলি যে তোমরা এসেছো, খবরটা পেয়ে এসেছো, কিন্তু আমার একটা ছোট্ট ছোট্ট কেন, ভালো মতোই একটা অভিমান আছে। সেটা হচ্ছে যে হংসরাজের মতো, যেটা তুমি নিজে একটু আগে বললে, কয়েনেজটা যেটা ব্যবহার করলে, কালোজয়ী সিনেমা, তো হংসরাজকে ঘিরে যেটা করা উচিত ছিল, সে প্রচার মাধ্যম থেকেই হোক বা ইন্ডাস্ট্রি থেকেই হোক, সেটা কিন্তু হয়নি। সেই উদ্যোগটা আমাকে নিয়ে করতে হচ্ছে, এবং সেই সেলিব্রেশনের জন্য আমি নিজে কলম ধরলাম, বই লিখলাম, সেই বইয়ের উদ্বোধন আগামীকাল। তো অ্যাকচুয়ালি এইটা তো আমার দিক থেকে হওয়া উচিত ছিল না, এটা ইন্ডাস্ট্রির দিক থেকে হওয়া উচিত। কারণ দেখো, নিঃসন্দেহে যে কালোজয়ী কথাটা বললে অ্যাবসলিউটলি সেটা ঠিক কয়নেজ। তার কারণ হচ্ছে যে হংসরাজ বাংলা ছবির ইতিহাসে এমন একটি ছবি যেটা 50 বছর পরেও আজ একইভাবে লোকের মনে পরিষ্কার, মানে কেউ ভোলেনি এই ছবিটি। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখনকার যে প্রজন্ম, ধরো এখনকার যারা মা হয়েছেন, বাচ্চাকে এখনো বাচ্চাকে খাওয়ানো হয় টিয়া 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 আজ পাড়া, এইসব গান শুনিয়ে বহু বহু বাড়িতে, এটা আমি জানি যে তাদের বাচ্চাকে এই গানগুলো শুনিয়ে তাদের খাওয়ানো হয়। তুমি ভেবে দেখো কতগুলো প্রজন্ম এসছে, কিন্তু এখনো পর্যন্ত হংসরাজ ফ্রেশ। তো এইটা বাংলা ছবির ইতিহাসে একটা দুর্লভ ঘটনা। খুব কম ছবির ভাগ্যে এই জিনিসটা ঘটেছে। ছবি তো অনেক হয়, কিন্তু এইভাবে লোকের মনে রাখা, এবং যার ফলে আমার দিক থেকেও যেটা হয়ে গেছে যে হংসরাজের আগেও আমি যেমন অনেক ছবি করেছি, হংসরাজের পরেও অনেক কাজ করেছি, কিন্তু আমার সব কাজগুলোই চাপা পড়ে গেছে হংসরাজের জনপ্রিয়তার। এটা একদিক থেকে শিল্পী হিসেবে আমার কাছে একটু গন্ডগোলেরও, কারণ আমি বহু ভালো ভালো কাজ করেছি, কিন্তু মানুষ এই হংসরাজ মনে রেখেছে, আর নয়তো মামা ক্যাপা মনে রেখেছে। তো শুরুটা যেটা হয়েছিল সেটা কিন্তু খুব অদ্ভুত ভাবি। সেটা হচ্ছে শ্রদ্ধেয় বনশ্রী সেনগুপ্ত, আমার বনশ্রী পিসি, উনি একদিন আমাকে ফোন করলেন যে সুধীনদা একটা ছবি গান করছে, যেটা ছোট ছেলে মেয়েদের দিয়ে, আর উনি একটু গলা চাইছেন এরকম ছোট, তুই একটু সুধীনদার সঙ্গে দেখা কর। কারণ তখন আমি পুরোপুরি মানে প্রচুর ফাংশন করতাম, ফাংশন জগতে একদম খুব কিং ছিলাম আর কি। তো আমি বললাম ঠিক আছে যাবো। তা আমি গেলাম সুধীনদার কাছে এবং গানও তুললাম। ও শামু শাম রে,
এই গান তুললাম, সবই হলো, কিন্তু মুশকিল হয়ে গেল টেকনিক্যালি একটু ব্যাপারটা আটকে গেল, কারণ ছবিটি যেহেতু সমস্ত নতুনদের নিয়ে, এবার রেকর্ড কোম্পানি বলছে গানও যদি নতুন লোক গায় তাহলে তো আমরা মার্কেটিং করতে পারবো না। তো সেইখান থেকে আমি বাদ পড়ি। বাদ পড়ার ফলে আমার প্রচুর অভিমান হয়, কিন্তু তখন পরিচালক অজিত গাঙ্গুলির মনে অন্য কোনো ধারণা ঘুরছিল, সেটা আমার মাথায় ছিল না। তো আমাকে উনি রেকর্ডিংয়ে ডাকলেন, টেকনিশিয়ান স্টুডিওতে আমি গেলাম, সে তখন ওই ও সামু সামনে এই গানটি রেকর্ড করছে। ফলে আমার তো প্রায় চোখে জল বেরিয়ে আসার মতো অবস্থা, তখন তো কত বয়স, 13-14 বছর বয়স। তো আমি বললাম যে আমি এখানে থাকতে পারছি না, আমি চলে যাব। তখন অজিত গাঙ্গুলি আমার মাকে বললেন যে আমি হংসরাজ খুঁজে পাচ্ছি না, তো আমার মনে হয় ও সব থেকে ভালো করবে অভিনয়টা। মা আমাকে বলতে আমি তো প্রথমেই না, এখানে আমাকে এখানে গান থেকে বাদ দেওয়া হয়েছে, কেন অভিনয় করবো, একটা শিশুর মনের অভিমান। একদম শিশুর মনের অভিমান। আর মা বললেন যে শোন, তোকে তো গান থেকে বাদ দেওয়া হলো ঠিকই, কিন্তু তুই অভিনয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নে। কথাটা কেন জানি না আমার মনে দাগ কাটলো, তো আমি রাজি হলাম। এবার আমার হংসরাজের জয়যাত্রা শুরু হয়ে পরবর্তী সময় অবশ্য এটা আমার মনে হয়েছে যে আরতি মাসি এত ভালো গেয়েছিলেন গানগুলো, কি জানি আমি গাইলে অত ভালো গাইতে পারতাম কিনা। কিন্তু যাই হোক, তখন তো ছেলে মানুষ, ছেলেবেলার মন। কিন্তু এই শুরু হলো আমার অনুশীলন। হংসরাজ করতে তো শুধু অভিনয়টা করে দিলাম তা তো নয়, আমাকে বাউল নাচ শিখতে হয়েছিল, আমাকে খমক বাজানো শিখতে হয়েছিল, আমাকে সাঁতার শিখতে হতো, তখন আমি সাঁতার জানতাম না, সাঁতার শিখতে হয়েছিল। এই সব মিলিয়ে তারপরে হংসরাজের শুটিং, এবং তারপর তো ইতিহাস। দাদা, এই যে তুমি কিছুক্ষণ আগে বললে না যে কাজ অনেক করেছি কিন্তু হংসরাজ এবং বামাখ্যাপায় প্রায় সব চাপা পড়ে গেছে, এটা তো একটা গন্ডগোলের জায়গা, যেটা তুমি নিজেই বললে। কিন্তু এই যে ক্লিক করে যাওয়া, এটার কি কোনো নির্দিষ্ট রেসিপি আছে, না এটার কোনো ফর্মুলা নেই, এটা কেউ জানে না? আমার মনে হয় না আজ পর্যন্ত পৃথিবীতে কেউ জানেন যে এই ক্লিক করে যাওয়ার ফর্মুলাটা। কারণ এই হংসরাজের উদাহরণ দিয়ে আমি বলতে পারি, হংসরাজ ধরো শুটিং টুটিং শেষ হয়ে গেছিল, কিন্তু 74 থেকে 75-এর শুরুর মধ্যে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু হংসরাজ রিলিজ করলো 1976-এর 20শে অগাস্ট, অর্থাৎ আগামীকাল পুরোপুরি 50। তো এই এই যে এইটা কিন্তু কেন এত দেরি হলো, তার কারণ কেউ এই ছবি নিচ্ছিল না। যে কেউ নেই, কি নেই, এটা কি ছবি, এটা কে দেখবে লোকে, কোনো ডিস্ট্রিবিউটার রাজি হচ্ছিলেন না। তারপরে রঞ্জিত মাল কাঙ্কারিয়া উনি নিলেন, নিয়ে এই ছবি রিলিজ, আমাকে রিলিজ করানোর সময়ও এরকমও মানে ঘটেছে যে প্রথমে ওই কি যে ওই দূর বা সব ওই স্টিলগুলো থাকে না, যেরকম বাইরে প্যানেলে হলের বাইরে যে স্টিলগুলো, সেগুলো এগুলোকে দেখতে বাবা কি বাউল, কি সব কাউকে চিনি না, এ কি ছবি, লোকে এরকমভাবে ঢুকেছে। তারপরে যে এটা মানে আমি বারবার এটাই বলি, হরনাথ হরনাথ চক্রবর্তী, তো কদিন আগে দেখা হয়েছিল, ওখানে আমার সঙ্গে আলোচনা করছিল এই হংসরাজের এইটা ব্যাপার। হরনাথের একটা, ওনার একটা স্বভাব আছে যে উনি শুরুতেই মানে সব বাংলা ছবি তখন ওই সময় ওনার ওই বয়সে প্রথম দিনই দেখতেন, ওনারও গিয়ে ওই একই অনুভূতি হয়েছে যে কি কি ছবি দেখতে যাচ্ছি, জানি না কি হবে। কিন্তু যখন বললেন, যখন দেখলাম, তারপরে যে কি হলো, এবং ম্যাটিনিটা শেষ করে যখন বাইরে এলাম, দেখলাম অলরেডি ইভিনিং শো এর জন্য কাউন্টারে লাইন পড়তে শুরু করেছে, তার বেশিরভাগই কিন্তু ব্ল্যাকাররা। তার কারণ তারা খবর পেয়ে গেছে যে এই ছবি ক্লিক করে যাবে, তার ফলে আগে থেকেই তারা টিকিট তুলে দিচ্ছে, এবং হলো, ঘটনাও ঘটলো তাই। শুক্র আর শনিবার কোনো রকমের লেগড়ে লেগড়ে চললো, তারপর থেকে যে হাউসফুল শুরু হলো, এবং এটা মফস্বল শহরে এটা চূড়ান্তভাবে এটা হয়েছে, সব জায়গাতে একই। তারপরে হাউসফুল বোর্ড যে তো সেটা আর নামেনি। তো এইরকম একটা মানে কি বলবো, একটা ঝড় বইয়ে দিয়েছিল 1976 সালে হংসরাজ। তো এটাই যেটা বললাম যে ক্লিক, কিন্তু অদ্ভুত দেখো তারপরে যে ছবি করেছিলাম সেই ছবিও আমার গোল্ডেন জুবিলি, কিন্তু সেই ছবির নাম মাদার, শর্মিলা ঠাকুর আর আমি হয়তো,
সেই ছবি গোল্ডেন জুবলি করলেন, কিন্তু হংসরাজ লোকে বলে। তো সেটা একদম আমার একটা বিপরীতধর্মী চরিত্র। তো ওইটাই যে ক্লিক যে কোনটা করবে, যেমন এখন ধরো অনেক কিছু মানে তামঝাম শুনি বিভিন্ন সিরিয়ালকে কেন্দ্র করে। যখন মামা খাপায় অভিনয় করেছি, তখন যে ফ্লোরে অভিনয় হতো, সেখানে একটা আমার কুটির, একটা জঙ্গল, সেই জঙ্গলটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জঙ্গল করা হয়, গাছ ছড়িয়ে, ইন্দ্রপুরী, এবং আরেকটা মায়ের মন্দির। এই হচ্ছে তিনটে জায়গা। এই তিনটে জায়গায় শুটিং হয়ে সেটা 10 বছর চললো। আমি 8 বছর পাঠ করলাম শুধু অভিনয়, এবং সেটা লোকে পাগল হয়ে গেল একদম। এবং এখনো এটা বোধহয় সারা পৃথিবীর ইতিহাসে বিরল যে ওই ফ্লোরে মায়ের ওই মন্দির, মায়ের মূর্তি আজও কিন্তু বিরাজিত। ওটা কেউ সরাতে পারেনি। সেটা নিত্য পুজো হয়, সকাল সন্ধ্যে নিত্য পুজো হয়, কালী পুজোর দিন পুজো হয় ফ্লোরের এক কোণে। এবং আগে ওই ফ্লোরটা খুব একটা মানে লাকি ফ্লোর ছিল না, কিন্তু বাবা খেপার পর থেকে ওখানে যা সিরিয়ালই হয় সেটাই, রাসমণি থেকে শুরু করে যা সিরিয়ালই হয় সেটাই পপুলার হয়ে যায়। আর সেখান থেকে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে থাকা বা অনেকটা দূরে বাস করা একজন ভক্ত হয়তো এখান থেকেই মাকে ছোট্ট করে থ্যাঙ্কস জানায়। অ্যাবসলিউটলি। এবং আজকে কিন্তু আর মজার ব্যাপার হচ্ছে, যে কোনো কারণেই হোক তারা মা আমার জীবনে যেন জড়িয়ে আছেন। আমার যে দুটো মাইলস্টোন কাজ, দুটোর মধ্যেই তারা মা। হংসরাজে তারা মা কিভাবে জড়িত, কারণ হংসরাজের যে প্রোডাকশন ইউনিটটা, তার নাম তারা মা চিত্রম। প্রথম থেকেই আছে। তো এটাও এটাও অদ্ভুত। এবং এটা কিন্তু ঠিকই যে কোনটা যে ক্লিক করে যাবে। আমার এই এই যে এখন যে আবার আবার ওটাকে নামিয়েছি, আমার যে একটা নাটক চলো পটল তুলি, এটা যে এইভাবে সুপার ডুপার হিট হয়ে যাবে, এটা মানে চারবাকও ভাবিনি কোনোদিন। প্রথম প্রথম শো নামলো তখন আমাদের ওটা সাপোজ টু বি চারবাকের ওটা লাস্ট শো, কারণ এমন আর্থিক অবস্থা হয়ে গেছিল যে চারবাকের নতুন করে নাটক করার কোনো এ ছিল না। প্রথম শো নামলো, প্যাক্ট। এই যে শুরু হলো, এটা জয়যাত্রা শুরু হলো। এইটাই যে কোনটা মানুষ গ্রহণ করবে। এবং এখনো আমি বলছি যে এখন আমাদের যে প্রচারের যে ঢক্কানিনাদ হয়, আমরা প্রচার করার জন্য কত কিছু ভাবি, কত কিছু এ করি, যাই করি না কেন, আজও মাউথ পাবলিসিটির থেকে বড় প্রচার কিচ্ছু হতে পারে না। এখনো তুমি দেখো, এখনো যে হংসরাজের ক্ষেত্রেও তাই হয়েছে। লোকের মুখে 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 হংসরাজ জনপ্রিয় হয়ে যায়। এবং এখনো তুমি দেখবে, এখনো যে ছবি তুমি যেটা শুনে জানিস তো এটা খুব ভালো হয়েছে, তুমি দেখবো এটা দেখতে তোর চৌড়বে। তোমার প্রচার যতটা না অ্যাট্রাক্ট করবে, তোমার এই যে শুনছো এটা অনেক বেশি অ্যাট্রাক্ট করে। দাদা এক্ষেত্রে যে প্রশ্ন আমি বললো প্রচারের ঢক্কানিনাদ, হংসরাজের ক্ষেত্রে প্রচারটা কি ছিল এটা একটা প্রশ্ন। আর হংসরাজের বাজেট কি ছিল, মানে এমন তো একজন প্রযোজককে নিশ্চয়ই দরকার ছিল যে প্রযোজক বিশ্বাস করবে যে মানে তোমার পরিচালক যে গল্প নিয়ে এসেছেন, যে মানে আমি চোখ বন্ধ করে ভরসা করব, আমি জানি বক্স স্টার নেই, বক্স অফিস আর্টিস্ট তোমাদের ভাষায় বলে হয়তো, বা বক্স স্টার নেই, কিছু নেই, কিন্তু আমি এই পরিচালকের ওপর, চিত্রনাট্য যিনি লিখছেন তার ওপরে আমি ভরসা করব। সেক্ষেত্রে প্রযোজনা সংস্থার কথা যদি একটু তুমি বলো, আর যদি বলো যে প্রচারটা কিরকম ছিল। প্রথম কথা হচ্ছে তারা মা চিত্রমের যিনি কর্ণধার ছিলেন, তার নাম অসিত মণ্ডল। খুব একটা ভদ্র ধবধুরস্ত বাঙালি, খুব ভদ্র মানুষ। তিনি এই ছবির প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিলেন। অজিত গাঙ্গুলি নিশ্চয়ই সেভাবে বুঝিয়েছিলেন। কিন্তু তুমি বাজেট জিজ্ঞেস করছো, আমি যদ্দূর জানি হংসরাজের ম্যাক্সিমাম বাজেট ছিল 1.5 লক্ষ থেকে 2 লক্ষর মধ্যে। হ্যাঁ, এইবার ওই দিনে মানে আজ থেকে 50 বছর আগে হংসরাজ ব্যবসা করেছিল 60 থেকে 70 লক্ষ টাকার ওপর। আজকে যেটা কয়েক কোটি, মানে বছর 10-20 কোটি, যাই হোক জানি না। তো এইটা ঘটেছিল। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, যদি সেই অর্থে প্রচার ধরো, নাথিং। ওই যেরকম হয় ছবি রিলিজ করলে ওই পোস্টার সব ওই কি বলে ওগুলোকে, জানো, ওখানে
সব ওই মানে ল্যাম্পপোস্টে সেই পোস্টার, আবার এরকম হাত তুলে এই হংসরাজ, ওই পোস্টার, কিছু ব্যানার ট্যানার কিছু ছিল। আর এই মানে যেটা জেনারেল যেরকম হয় সেরকম, কোনো আলাদা করে কোনো প্রচার, আলাদা করে কিছু, নাথিং নাথিং। আর হংসরাজের পরে মানে পরের সপ্তাহে আর কোন ছবিগুলো মুক্তি পেয়েছিল যেটা থাকার মানে যা যা মুক্তি পাওয়ার পরেও হংসরাজ দাপিয়ে বেড়ালো? হংসরাজ যে বছর, তুমি খুব ভালো প্রশ্ন করেছো, 1976 সালে যে হংসরাজ রিলিজ করেছিল সেটা বাংলা ছবির জন্য খুব একটা ভালো বছর ছিল না। সেই বছর হংসরাজ ছাড়া মাত্র দুটি ছবি সফল হয়েছিল। একটি হচ্ছে উত্তম কুমার অভিনীত বহ্নি শিখা, আর আরেকটি হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় সুচিত্রা সেন অভিনীত দত্তা। অর্থাৎ তিনজন মহাতারকার ছবি কিন্তু এই বছর আর হংসরাজ, তিনটে ছবি সফল হয়েছিল। যদিও আর্থিক দিক থেকে হংসরাজের সফলতা সবকিছুকে ছাপিয়ে চলে গিয়েছে। তারপরে দাঁড়িয়েও তুমি যেটা বললে একদম মানে এই সাক্ষাৎকারের প্রথমেই যে হংসরাজকে নিয়ে যে সেলিব্রেশন হওয়া দরকার ছিল, যে সম্মান দেওয়া দরকার ছিল, সেটা ইন্ডাস্ট্রি থেকে তুমি পাওনি। কেন পাওনি? মানে কোন জায়গায় এই সম্মান দেওয়ার জায়গাটা কোথায় হারালো? এটা আমার কাছেও খুব বিস্ময়কর। কারণ আমার যেটা মনে হলো যে দেখো, এভরিথিং সেড অ্যান্ড ডান, আমার শিল্পী জীবনটা 60 বছরের। আমি 1966 থেকে শুরু করেছি। আমার শিল্পী জীবনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যে ওইখান থেকে শুরু করেছি, আজ 2026 আজও কাজ করে চলেছি। আমার কখনো কোনো ছেদ পড়েনি। শিশু শিল্পী হিসেবে যারা এসেছেন তারা নয় শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন, তারপর অনেক বছর বাদে আবার হয়তো ফিরে এসেছেন বড় হয়ে, আর নয়তো হারিয়েই গেছে। কিন্তু আমি যবে থেকে শুরু করেছি তবে থেকে এটা চালিয়ে আসছি। তো আমার এত বছরের শিল্পী জীবনে হংসরাজ আমাকে অনেক কিছু দিয়েছে। তো আমার মনে হলো যে কোনো কারণেই হোক, এখনো দেখবে যে বিভিন্ন পত্রপত্রিকায় শিশু চলচ্চিত্র নিয়ে যখন লেখা হয়, অদ্ভুতভাবে হংসরাজের নাম থাকে না। অন্যান্য বহু ছবির নাম থাকে, হংসরাজের নাম থাকে না। এটা আমার কাছে খুব বিস্ময়। হয়তো সেই অর্থে মনে করা হয় যে বাণিজ্যিক ছবি, একটা বাণিজ্যিক ছবির একটা ছুটমার্ক আছে, যেরকম যে একটা বড় পরিচালকের মানে সেই রকম পরিচালক যারা অন্য ধরনের ছবি করেন তাদের সঙ্গে হংসরাজ বোধহয় স্টেটাসে মেলে না। কিন্তু মুশকিলটা হচ্ছে মানুষের মন তো আর ওই স্টেটাস বোঝে না। মানুষের মনের মধ্যে হংসরাজ আজও ভীষণভাবে বেঁচে আছে, কিন্তু যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি। ঠিক এই কারণেই, কারণ যে কোনো কারণেই হোক এটাকে কোথায় একটু একটু তাচ্ছিল্য, একটা নিচু চোখে দেখা হয়। যেখানে তারকা সমৃদ্ধ ছবির ক্ষেত্রে তাদের মানে এখন যদি তুমি দেখো 25 দিন 50 দিন এটা হলেই যে উদযাপন হয়, পত্রপত্রিকায় যেসব বেরোয়, একটা ছবি 50 বছর, তার কোনো নেই। তো সেইখানে এটা খুব আশ্চর্য ঘটনা, এবং এটা হওয়া উচিত ছিল না। দাদা, এই যে তুমি বললে যে 25 দিন 50 দিনের কথা, এরকম বহু সিনেমার সাকসেস পার্টিতে আমরা যাই এবং সেটা নিয়ে হয়তো প্রকাশ্যে বলতে পারি না, কিন্তু নিজেরা সাকসেস পার্টিতে ঢোকার সময়তেও বুঝি কোথায় সাকসেস। সেক্ষেত্রে জিজ্ঞেস করবো, হংসরাজের ক্ষেত্রে সাকসেস পার্টি হয়েছিল? কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। একটা স্টার থিয়েটারে একটা শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেটা আবার প্রযোজনা সংস্থার তরফ থেকেও, যদিও সেখানে আমি যাইনি, কিন্তু সেটা একটা হয়েছিল। এছাড়া নাথিং। হংসরাজ সেদিনও আজও মানুষের মনের মধ্যে যে আসনটা নিয়ে বসে আছে, সেইটাই সম্বল, সেইটাই ঘটেছে। পুরস্কার জুটেছে অনেক, কারণ হংসরাজের মাধ্যমেই আমি প্রথম সরকারি পুরস্কার পাই। এবং এইটাও এই তালেগোলে কিন্তু আরেকটা জিনিসও কেউ খেয়ালই করে না, হংসরাজের সঙ্গে সঙ্গে আরেকজন মহাতারকা, তাঁরও কিন্তু নায়ক জীবনের 50 বছর, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। এটা কিন্তু কেউ আমি যেটা লক্ষ্য করছি যে এটা নিয়ে সেইভাবেও কিন্তু এই আদৌ কিছু হচ্ছে না, অথচ
আমার যে বইটি তাতে সেই ছবিটিও আছে, যেখানে এই যে সরকারি পুরস্কার যেটা বলছি, তদানীন্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাত থেকে মিঠুন চক্রবর্তী পান মৃগয়া ছবির জন্যে শ্রেষ্ঠ অভিনেতা, হংসরাজ ছবির জন্য আমি পাই শ্রেষ্ঠ শিশু অভিনেতা। তুমি মিঠুন চক্রবর্তীর সঙ্গে এটা নিয়ে ফোনে কথা বলেছো? না, ওর সঙ্গে আমার ওই তখন কিন্তু খুব যোগাযোগ ছিল, তারপরে বহুদিন কোনো যোগাযোগ নেই, আর আমি তার ফোন নম্বরও জানি না। কিন্তু সত্যি কথা বলছি, তোমাকে খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমার এটা মিঠুনদাকে বলার খুবই ইচ্ছে যে ওই সময়টায় আজকে তিনি কোথায় চলে গেছেন, মানে কোন জায়গায় পৌঁছে গেছে, অথচ সেই অর্থে পুরস্কার প্রাপ্তির দিকটা কিন্তু আমরা দুজন প্রথম ছিলাম। দাদা আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হলো এই যে তুমি বলছিলে যে হংসরাজ প্রথম দিকে দর্শকও বিশ্বাস করতে পারেনি কি সিনেমা দেখতে যাচ্ছে, এই রিয়াকশন নিয়ে ঢুকেছিল। রিসেন্ট পাস্টে যদি আমার মনে হয় নধরের ভেলা এমন একটি সিনেমা যেটা অন্যরকম ভাবে দেখানো হয়েছে, মানে তথাকথিত যে প্রচার আমরা বলি সেই প্রচার নধরের ভেলা করেনি, তাদের দেখানোর পদ্ধতিও আলাদা হয়েছে। যে হংসরাজের মতন যে সারল্য আছে, যে মাটির গন্ধ মিশে আছে, সেই গল্পগুলো কি এখন কমে যাচ্ছে, নাকি দর্শক কোথাও না কোথাও বাংলা সিনেমার প্রতি অনেকটা মুখ ফিরিয়েছে? আমি একটা কথাই বলবো যে বাংলা সিনেমার থেকে দর্শক মুখ ফিরিয়েছেন, তার অনেকগুলো কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে বাংলা ছবি, বাংলা মধ্যবিত্ত সমাজ কখনোই বাংলা ছবিকে টিকিয়ে রাখতে পারবে না যদি না সিঙ্গেল স্ক্রিন থাকে। এই যে সিঙ্গেল স্ক্রিনগুলো সব উঠে 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 আজকে শূন্যর দিকে চলে গেছে, সমস্তটা মাল্টিপ্লেক্সে চলে গেছে। তুমি বলো তো, একটা সেই যে ছবি, যে দর্শক বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতেন, সেই দর্শকের পক্ষে একটা ছবির পেছনে 2,000-2,500 টাকা, এখন তো সিনেমার টিকিটের দাম যা বেশি, তার খাওয়ার দাম তার থেকে 3 গুণ। তো এইভাবে একটা দর্শক কোনোদিন এটা টিকিয়ে রাখতে পারবেন? কোনোদিন পারবেন না। আমার যেটা মনে হয় সবার আগে প্রয়োজন যে এখনো পর্যন্ত এক্সিস্টিং যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সেইগুলোকে একটু রিভাইভ করা। আজকে আমরা নিউ থিয়েটার্সের যুগ যখন ছিল, এই নিউ থিয়েটার্সের যিনি প্রতিষ্ঠাতা বি.এন. সরকার, এই বি.এন. সরকার যখন প্রথম, তিনি ছিলেন অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার, কিন্তু তিনি এটার প্রতি আকৃষ্ট কেন হয়েছিলেন? আকৃষ্ট এই কারণে, একটা ইতিহাসটা একটু জেনে রাখা ভালো। আকৃষ্ট এই কারণে হয়েছিলেন, হঠাৎ তিনি একদিন একটা সিনেমা হলের কাউন্টারের সামনে লাইন দেখে, দিয়ে ওনার হঠাৎ মাথায় স্ট্রাইক করে যে এটা এমন একটা ব্যবসা, আমরা যখন কোনো জিনিস কিনি সেটা দেখে নিয়ে তারপর টাকা দিয়ে জিনিস কিনি। এই যে মানুষগুলো লাইন দিচ্ছে, তারা কি দেখবে তারা জানে না, কিন্তু তারা লাইন দিয়ে টিকিট কাটছে। এটা একটা অদ্ভুত ব্যবসা। তো তখন উনি এই ব্যবসার প্রতি আকৃষ্ট হন এবং প্রথমই ওনার মনে হয় যে যদি আমি এই ব্যবসাতে আসি তাহলে আমি দেখাবো কোথায়, আমার আগে হল তৈরি করা উচিত। এবং উনি হল তৈরি করেন, সেই হলটার নাম ছিল, যেটা বর্তমানে সেই হলটিও উঠে গেছে, মিত্রা। হাতিবাগানে তখন নাম ছিল চিত্রা। এই চিত্রা হল উদ্বোধন হয় এবং সেটা উদ্বোধন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই ভাবনা থেকে শুরু হয়। তারপরে উনি নিউ থিয়েটার্স হলেন এবং নিউ থিয়েটার্স একটা বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়। অর্থাৎ সেই পুরনো জিনিসগুলোকে আমরা তো ভাবি না। এই যে তুমি বলছো যে কেন মুখ ফেরাচ্ছে, আমরা তো পড়াশোনা করি না, আমরা ইতিহাস জানি না। ফলে এই যে সিঙ্গেল স্ক্রিনগুলোর অবলুপ্তি ঘটে যাওয়া মানুষ কিন্তু প্রথম কথাই জায়গাটাই ছবি দেখতে বাধা দিচ্ছে। কারণ ওইখানে যে ধরো এখনো দেখবে যে কোনো ছবিতে আগেই এই রাধা বা এই নন্দন এরা কিন্তু হাউসফুল হয়ে যাচ্ছে। ছবি ভালো মন্দ যাই হোক না কেন, সেগুলো আগে অনেক ভর্তি হয়। কেন? কারণ সেই টিকিটগুলো অ্যাফোর্ডেবল, সেগুলো আমি অ্যাফোর্ড করতে পারি সেটা কেনবার। এই মধ্যবিত্ত বাঙালিরা সেইগুলোকে ভরিয়ে দেয়। কিন্তু দাদা যদি সেটাই হয় তাহলে কি করে একটা ডাবড সাউথ ইন্ডিয়ান সিনেমা গ্রামে গঞ্জেও মানুষজন দেখে? মানে ওই যে আমি বললাম যে যখনই এইখানের ছোঁয়াটা হয়, ডাব তুমি যেটা বলছো সেটা এক সময় হতো,
এখন কিন্তু আর সেটা খুব একটা হচ্ছে না। আমাদের বিরাট যেটা, আমি দুটো রিজন বলছি। একটা তো হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের না থাকা, দ্বিতীয় আর একটা হচ্ছে বাংলা সাহিত্য থেকে সরে আসা, যেটা একজন বাইরের পরিচালক এসে কিন্তু ওপেনলি বলে দিয়েছেন তোমাদের মিডিয়ার সামনে। রাজকুমার সান্তোষী তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলার কি করে হয়, আগে বাংলাকে দেখে আমরা অনুকরণ করতাম, বাংলার এই ঐতিহ্য, গল্প, উপন্যাস, এই ঐতিহ্য, সেটা থেকে বাংলা সরে গিয়ে বাংলা হিন্দির বি গ্রেড সি গ্রেড ছবির অনুকরণ করে। এটা আমরা ভাবতেই পারি না। কারণ তো উনি বলেই দিয়েছেন কদিন আগেই, জাস্ট কদিন আগের ঘটনা, সানি দেওলকে সঙ্গে নিয়ে উনি এসেছিলেন, তখন উনি এটা পরিষ্কার বলে দিয়েছেন প্রেসকে। এটাই সত্যি। কিন্তু আমরা তোমার এতে বলো, চলচ্চিত্রে বলো, এবং বর্তমানে টিভি সিরিয়ালের ক্ষেত্রেও বলো, সাহিত্য থেকে দূরে সরে গেছি। আমি আমার উদাহরণ দিয়ে বলছি। আমি যখন হংসরাজ, মাদার পরপর ছবি করলাম, তারপরে আমি যখন ইয়াং এজে আমাকে হিরো করে বেশ কয়েকটা ছবি হয়েছিল, কিন্তু সে কোনো ছবি খুব একটা চলেনি। তার চলার কারণ হচ্ছে যে আমি যেভাবে বড় হয়েছি সেটা অভিনয় কেন্দ্রিক ছবি, এবং তারপর থেকে বাংলা ছবিতে ঢুকতে শুরু করলো গান, নাচ, ফাইট, এইসব, গল্পটা দূরে সরে গেল। সেইখানে আমাকে খুব ম্যাচ করতো না। কিন্তু তুমি নিজেকে ভাঙার জন্য রেডি ছিলে? আমি নিজেকে ভাঙার জন্য রেডি ছিলাম, যেমন সেই জন্য ছবি বললো না, ছবি করিয়ে ছিল আমাকে, কিন্তু সামহাউ সেটা অ্যাকসেপ্টেড হয়নি। কিন্তু তারপরে আবার যেই মুহূর্তে উপন্যাস কেন্দ্রিক জিনিস আমি করলাম, তোমরা তখন জন্মাওনি হয়তো, সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় আমি যখন নবীন কুমার করলাম, আবার আমি ঘুরে ঘুরে দাঁড়ালাম, এবং ওই যে বললাম হংসরাজের জন্য অনেক কিছু চাপা পড়ে গেছে, সেই সময় যখন টেলিকাস্ট হতো, তখন আমি নবীন কুমারের চরিত্র, কালীপ্রসন্ন সিংহের চরিত্রে অভিনয় করতাম। সেইটা দেখার জন্য লোকে পাগল হয়ে যেত। এবং তখনকার দিনে যে তোমাদের বৈশী কলেজের স্টুডেন্টরা তখন এই নবীন কুমারের জন্য পাগল ছিল। খুব এনজয় করতে। দেখো, একটা অভিনয়ে যখন মানুষ এইভাবে নেয় তখন তো ভালো লাগেই না, এবং সেইটা আমাকে ঘুরে দাঁড় করিয়ে দিল। এবং পুরো পুরো সিরিয়াল, তখন সিরিয়াল সব পরপর 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 সাহিত্য কেন্দ্রিক সিরিয়াল হতো, তার ম্যাক্সিমাম গুলোতেই আমি নায়ক করতাম। আচ্ছা দাদা, একটা জিনিস বললো তো, এতখানি স্টারডম ফেস যখন করেছে সেই সময় তোমার কতগুলো বাউন্সার ছিল? কারণ এখন বলা হচ্ছে তো যে কটা কাজ করেই বাউন্সার নিয়ে ঘোরে, মানে তোমার বাউন্সার কতজন ছিল? এর উত্তর আমি একটা কথাই বলতে পারি, উত্তম কুমারের সঙ্গে আমি 3খানা ছবিতে অভিনয় করেছি। তার অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে আসার সৌভাগ্য হয়েছিল। তিনি আমায় অত্যন্ত স্নেহ করতেন, কোনোদিন দেখিনি তার কোনোদিন বাউন্সার। অথচ তিনি যখন ট্রাফিক সিগন্যালে দাঁড়াতেন তখনও লোকে ভিড় হয়ে যেত, উনি রুমাল দিয়ে এরকম ঢাকা দিয়ে দিতেন দেখে, তাকে কোনোদিন বাউন্সার নিয়ে চলতে দেখিনি। সৌমিত্র চট্টোপাধ্যায় আরেক মহাতারকা, তাকে কোনোদিন এসব নিয়ে কোনোদিন দেখিনি। সুতরাং আমি এসব মানে কল্পনাই করতে পারি না। ইনফ্যাক্ট তুমি যখন প্রসঙ্গটা তুললে, তোমার একটা ইন্টারভিউ, তুমি খেয়ালির একটা ইন্টারভিউ নিয়েছিলে, তোমার প্রশ্ন আমার এত ভালো লেগেছিল, আমি তোমার বোধহয় লিখেও ছিলাম, আমি তো ওকে একটা লিখেছিলাম না, বা খেয়ালিকে বলেছিলাম যে ওকে বলো যে আমার ভীষণ ভালো লেগেছে। এই যে তুমি প্রশ্নটা করলে, এটা অত্যন্ত একটা ইন্টেলিজেন্ট প্রশ্ন। হংসরাজের পর আমি কিন্তু এমনি বেরোতে পারতাম না। আমি তো বললাম যে আমার মূল রোজগারটা ছিল গান গেয়ে ফাংশন, সেই ফাংশনে কড়া পুলিশ প্রহরা ছাড়া আমি যেতে পারতাম না। সামনে পুলিশ ভ্যান, পেছনে পুলিশ ভ্যান, তবে আমি ফাংশনে যেতে পারতাম। বুঝতে পেরেছ? আবার সেই স্টারডম থেকে, যেটা আমি আমার বইতে খুব উল্লেখ করেছি, আমি অনুরোধ করবো যে আমার বইটি পড়ো। সেই বইতে আমি এটাও উল্লেখ করেছি যে আমার জীবনে এটাও একটা ব্যতিক্রমী ঘটনা, যে আমি যখন ফুল স্টারডমে, তখন আমার মূল রোজগারটা ছিল কিন্তু ফাংশন করে
টাকা পাওয়ার, বুঝলে। এরপরে 1978 সালে একটা বিধ্বংসী বন্যা হয়। পশ্চিমবঙ্গের ইতিহাসে ওই রকম বন্যা খুব কম হয়েছে। তখন সব কিছু তছনছ হয়ে যায় এবং ওই সময় আমার কোনো রকম কোনো গানের অনুষ্ঠান হতো না। ফলে আমি তখন একদিকে তারকা, একদিকে তখন আমার বাড়িতে হাঁড়ি চড়ত না। এটাও একটা অদ্ভুত। পরবর্তী সময়ে আমার মনে হচ্ছে এটা কি একটা অদ্ভুত যে এইরকম আমি একজন স্টার, তার বাড়িতে খাবার জোটে না। কেন এটা ঘটেছিল এটা আমি পরবর্তী সময় যখন রিয়েলাইজ করেছি তখন আমি বুঝেছি যে ওই স্টারডাম, যে স্টারডাম আমি বিলং করেছি, সেই স্টারডাম যাতে আমার মাথা না ঘুরিয়ে দেয়, সেই জন্যে জীবনের সব থেকে কঠিন দিকটা ঈশ্বর আমাকে দেখিয়ে দিয়েছিলেন। তার ফলে তুমি এই প্রশ্নটা করলে বলেই এই কথাটা এলো, তার ফলে কোনো দিনই এইসব জিনিস আমার মাথা চাড়া দেয়নি। আমি চিরকাল মাটিতে পায়ে রেখে চলার মানুষ এবং এখনো পর্যন্ত সাধারণ মানুষ ভীষণ ভালোবাসে আমাকে, মাথায় তুলে রাখেন তারা। এবং যতটুকু যা কিছু হয়েছে, এটা খেয়ালিও বারবার বলে যে তোমার যতটুকু, এই সাধারণ মানুষই কিন্তু তোমায় বাঁচিয়ে রেখেছে। দাদা, শেষ দুটো প্রশ্ন করব, যেহেতু তুমি পুরো সাক্ষাৎকারটা অনেকবার বললে যে একদিকে মানে তুমি তোমার সাফল্যের সঙ্গে ব্যর্থতাগুলো যেরকম খুব ওপেনলি বললে, এই সময় দাঁড়িয়ে সব বাংলা সিনেমা যে চলছে এমন তো নয়, সব সিনেমাই যে চলছে এমন তো নয়। যদি আমি যেখানে যে ইন্ডাস্ট্রিটায় আমি কাজ করি সেটার যদি কথা বলি, অ্যাকসেপ্টেন্স অফ ডিফিট, আমার কোনো একটা সিনেমা চললো না, আমার কোনো একটা সিনেমা ওয়ার্ক করেনি, এই কথাটা স্বীকার করার মানুষ, সেটা প্রযোজনা সংস্থা হোক, পরিচালক হোক, অভিনেতা অভিনেত্রী হোক, কি কমছে? এবং এটা যদি যদি তোমার উত্তর হ্যাঁ হয়, এবং সেইটার এই যে আত্মপ্রচার, কিন্তু মানুষ যেহেতু সব জানে, সেটারও কি একখানা দিক আলটিমেটলি হলেতে গিয়ে রিফ্লেক্ট করছে, বক্স অফিসে গিয়ে রিফ্লেক্ট করছে? এর পিছনে অনেকগুলো কথা আছে। তুমি কিন্তু এমন যেটা বললে, এমন এমন প্রশ্ন করছো যেগুলো আমাকে অনেক কিছু হয়তো অপ্রিয় কথা বলতে বাধ্য করছে। প্রথম কথা হচ্ছে যে কেন এই যে 25 দিন 50 দিনের সাকসেসটা, তারা নিজেরা প্রত্যেকেই জানে যে সেই সাকসেস, এই সাকসেস নয়, কিন্তু প্রচার যে তুই বললে যে মেনে নেওয়া, ডিফিটটা মেনে নেওয়া, এইটা মানাটা সত্যি এখনকার যার যে দেখছি পরিস্থিতি, সেটা সত্যিই মেনে নিতে অসুবিধে হচ্ছে। তার ফলে আমি নিজে খুব প্রচার করছি যে এই আমার এত চলেছে, ওই অত চলেছে, এটাই প্রচার করছি। এবং সেটা কিন্তু সব মানুষই জানে, সাধারণ মানুষ সবটাই জানে যে কোনটা কত চলেছে না চলেছে। তো সেইটা আরেকটা জিনিস আমার ব্যক্তিগতভাবে ভীষণ মনে হয়, সিনেমা কি, সিনেমার বৈশিষ্ট্য হচ্ছে তার রহস্যময়তা। আমি যখন একটা থিয়েটার দেখতে যাচ্ছি, আমি সামনে অভিনেতাকে দেখছি, সেটাও আমার কাছে যেমন একটা আমি সামনে অভিনয় করতে দেখছি, অভিনয়ের পরে অভিনেতা অভিনেত্রীর দর্শকের অভিবাদন নেয়, সেটা থিয়েটারের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সিনেমা যখন আমি পর্দায় কাউকে দেখছি, আমার ভেতরে না খুব সাবকনশিয়াস মাইন্ডে একটা জিনিস তৈরি হয়, আরে বাবা সব ভালো করছে তো, খুব সুন্দর হচ্ছে তো, বাহ, যদি ভালো লাগে আমি বলছি যে বাহ এই চরিত্রটা তো দারুণ। এটা না আমি মনের মধ্যে নারিশ করতে শুরু করি। আমি যখন ছবিটা দেখে বেরোই, তখন আমার অন্ধকারে ওইটা নিয়ে আমি ভাবতে থাকি, জারণ করি। কিন্তু সেই জারণ করার সুযোগটা আমরা দিচ্ছি না। যেই আলো জ্বলছে, আমার অভিনেতা অভিনেত্রীরা সামনে দাঁড়িয়ে কেমন লাগলো আপনার ছবি, খুব ভালো লাগলো, বলুন বলুন আপনাদের কেমন, আমাদের খুব ভালো, দর্শক কি ভালো না লাগলো মুখের উপর বলবে না ভালো লাগবে, ভালো লাগলো ভালো লাগলো, এই যে ইলিউশনটা সঙ্গে সঙ্গে কেটে ওই পর্দার মানুষটা আমার চোখের সামনে চলে আসছে, এটা কিন্তু মারাত্মক খারাপ একটা প্রবণতা বলে আমি মনে করি। সেই রহস্যময়তাটা বোধহয় বজায় রাখা উচিত, কারণ আমাদের সময় আমরা যখন ইয়াং ছিলাম বা আমরা যখন ছোট ছিলাম, তখন কিভাবে ছবিটা দেখানো হতো, তখন NT1-এ একটা প্রজেকশন রুম ছিল, বা কোনো প্রাইভেট স্ক্রিনিং করে সেই ছবির শিল্পী কলাকুশলীরা সেই ছবি দেখতেন, কখনো হলে গিয়ে দেখতেন না।
শেষ প্রশ্ন করবো দাদা, হংসরাজের সেলিব্রেশনের দায়িত্ব তুমি নিজে নিয়েছো, যদি বলা হয় অভিনেতা অরিন্দম গাঙ্গুলি কতটা সেলিব্রেটেড, কতটা স্টারডম তার, কি বলবে, ইন্ডাস্ট্রি কতটা দিল, যা দিলে তার কাছাকাছি পেলে? না, সেই অর্থে ইন্ডাস্ট্রিকে ঘিরে যেটা হয়েছে নিশ্চয়ই আমি সেটা পাইনি, কিন্তু আবার এটাও সত্যি যে ইন্ডাস্ট্রি আমাকে কখনো অসম্মানও করে। তারা আজও খুবই সম্মান করে, এবং আমি এখনও যখন কোনো কাজ করতে যাই তারা খুবই সম্মানের সঙ্গে আমাকে গ্রহণ করেন, সেটা ঠিক। কিন্তু যেটা আমার পাওনা ছিল, কি অভিনয় জগৎ কি সঙ্গীত জগৎ দুটো থেকেই সেটা আমি পাইনি। আমার একটা অদ্ভুত জিনিস হয়, যেহেতু আমি দু ক্ষেত্রেই মোটামুটি একটা প্রতিষ্ঠিত মানুষ, তো সেই ক্ষেত্রে অভিনয় যারা করেন তারা বলেন যে আমি খুব ভালো গান করি, আর যারা গান করেন তারা বলেন আমি ভালো অভিনয় করি। তার ফলে আমি কারোরই হতে পারিনি কখনো। তো সেইটা আমার হয়তো জীবনে একটা বিরাট ট্র্যাজেডি। তো সেটা, কিন্তু এটাও ঠিক, তার জন্যে আগে খুব মনে হতো, এখন আমার বিন্দু মাত্র কোনো আক্ষেপ নেই এর জন্য। আমি আমার নতুন প্রজন্ম ছাত্রছাত্রী তাদের তৈরি করে তাদেরকে ট্রেনিং দিয়ে খেয়ালি অ্যাক্টিং ওয়ার্কশপের মাধ্যমে আমরা দুজন মিলে তাদের ট্রেনিং দিয়ে, ওটাই আমাদের ভয়ানক তৃপ্তির জায়গা। এবং যে ছেলে মেয়েদের তৈরি করি তাদের কে ঘিরে অনেক স্বপ্ন দেখি, সেইটা আমার খুব তৃপ্তির জায়গা। আর আমার বারবার যেটা আমি বলছি, আমার সাধারণ মানুষ আমাকে ভীষণ পছন্দ করে। এইটা কিন্তু এখনো পর্যন্ত, ধরো যে কোনো কাজের ক্ষেত্রে হোক, যেখানে যাই হোক, আমি যখন গিয়ে দাঁড়াই তখন কিন্তু সেই সম্মানটা একটা বুঝতে পারি যে তারা করেন। তো সেটা আমার কাছে একটা বিরাট পাওনা। তাহলে এই ইন্টারভিউটা যদি পজিটিভ নোটে শেষ করব, তাহলে মানে যদি করি, তাহলে একটা কথাই বলতে হয় দাদার কথার সূত্র ধরে, অনুপম রায়ের কথায়, সব পেলে নষ্ট জীবন, কিন্তু সেই নষ্ট জীবনেও যে ভালো লাগা আছে, ভালোবাসা আছে, সেই ভালোবাসা আপনারা বর্ষণ করতে থাকুন অভিনেতা অরিন্দম গাঙ্গুলির ওপরে। আর দাদা, যদি তুমি দর্শকদের একটু জানিয়ে দাও, কালকেই মুক্তি পাবে তোমার বই, বেশি দূরে নেই, তাও মানে প্রকাশিত হবে, তাই যদি একটু নিমন্ত্রণ করে পড়ার জন্য বলে দাও। হ্যাঁ, আগামীকাল এই হংসরাজকে কেন্দ্র করে আমার অভিনয় জীবনের জার্নি, সেটা বেশিরভাগই হংসরাজ রিলেটেড, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা ঘটেছে তাতে অনেক অদ্ভুত অদ্ভুত মানে অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হবেন। আমি যে অভিজ্ঞতা লাভ করেছি সেগুলো আমি লিখিত সেটা আপনাদের কাছে বইয়ের আকারে প্রকাশ করতে চলেছি, যেটা আগামীকাল প্রেস ক্লাবে বিকেল 4টের সময়। এই বইটির নাম হচ্ছে সাদা কালো স্মৃতি, হংসরাজের 50 বছরে সাদা কালো স্মৃতি, এই নামে এই বইটি প্রকাশ পেতে চলেছে। আপনারা পড়ুন, আমার মনে হয় যে আপনারা একটা অন্য স্বাদ পাবেন। এবং আমাকে ঘিরে, আমি হয়তো সেখানে যেটা বরাবরই হয়েছে, আমি আমাকে ঘিরে কিন্তু না, কিন্তু ওই সময়ের যেসব কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা তাদের সংস্পর্শে এসেছি, সেই সব কিছু ঝলক যেটা ওই হংসরাজ কেন্দ্রিক আপনারা পাবেন। হ্যাঁ, এখন আমার পুরো জীবনে লিখতে গেলে সেইটা হয়তো পাবেন না, কারণ পুরো জীবনে সেটা আমাকে আরেকটা বই লিখতে হবে, যেটা হয়তো আগামী দিনে ইচ্ছে আছে লেখার। কিন্তু এই সময়, ওই সময়টা আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। আপনারা দেখুন, আমার মনে হয় আপনারা পড়ুন, পড়লে মনে হয় ভালো লাগে।